হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, মার্কেটে কোন কোন স্টক আছে যে স্টকগুলো যদি নিতে পারি তাহলে লম্বা সময়ের জন্য একটা নিশ্চিন্ত বলা যেতে পারে। নিশ্চিন্ত তো হয় না, স্টক মার্কেটে নিশ্চিন্ত বলে কিছু হয় না, কিন্তু একটা কনফিডেন্ট থাকে যে হ্যাঁ, আমি প্রপার স্টক সিলেক্ট করতে পেরেছি এবং তাতে ইনভেস্ট করতে পেরেছি। তো সেইটার প্রসেস কি, কিভাবে আমরা সেই সঠিক স্টক খুঁজে বের করতে পারি যেটা লম্বা সময়ের জন্য আমার বছরের পর বছর গ্রোথ আসতে থাকবে, রিটার্ন আসতে থাকবে, একটা মোটামুটি লম্বা সময়ে নিশ্চিত বলা যেতে পারে। কিন্তু সেটার প্রসেস কি, কিভাবে আমরা এই স্টক সিলেক্ট করতে পারি যেখান থেকে আমি খুঁজে পেতে পারি যেটা মার্কেটে আমার মতে হয়তো ভালো পটেনশিয়াল আছে, ভালো রিটার্ন দিতে পারে, স্টেবিলিটি থাকতে পারে। তো এই ধরনের স্টক সিলেকশনের প্রসেস কি আছে, দুর্দান্ত দুটো কনসেপ্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। যে দুটো কনসেপ্ট যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা প্রপার স্টক সিলেকশনে কেসে হয়তো একটু পিছিয়ে পড়বো। তো প্রপার স্টক সিলেকশনে এই দুটো ফান্ডামেন্টাল প্রসেস নিয়ে আমরা কথা বলবো, যে প্রসেসের মাধ্যমে আপনি খুঁজে পেতে পারেন আপনার সেই পছন্দের স্টকটি। কিন্তু কিভাবে আমরা সেই স্টক খুঁজে পেতে পারি, আজকে সেই প্রসেস কথা বলার আগে একটা কথা বলে নিই বন্ধুরা, যে দেখবেন আমরা যেখানে যাই, ধরুন অফিসে বা চায়ের দোকানে, পাড়াতে, বন্ধু বান্ধবদের মধ্যে, দেখবেন জেনারেলি এটা নিয়ে খুব কথা হয় যে আমি এই স্টকে ইনভেস্ট করেছি, প্রচুর রিটার্ন এসেছে। আবার কেউ বলে আমি তো ইনভেস্ট করলাম কিন্তু রিটার্ন তো দূরের কথা, আমার আসলটাই নেই, লসে চলছে। তো এই জিনিসটা আমরা প্রায় প্রত্যেকেই শুনে থাকি এবং ইউজ টু। মোটামুটি স্টকের ব্যাপার মানে আমরা খুব দূরে যাই, বাবা স্টক মানে সব সর্বনাশ। আবার কেউ বলে স্টকে ইনভেস্ট না করা মানে তাহলে কি করলাম, ভালো রিটার্ন পেতে গেলে তো স্টকে ইনভেস্ট করতে হয়। এটা মোটামুটি একটা ধারণা মানুষের মধ্যে চলে এসেছে যে স্টক মানে ধরুন এক ধরনের খুব রিস্কের ব্যাপার, প্রচুর টাকা পয়সা চলে যাবে আর না হলে কিছুই করতে পারবো না। আর আরেকজনের মধ্যে এই চিন্তা থাকে যে স্টকে যদি না করি তাহলে আমি সেই রকম রিটার্ন হয়তো পাবো না। দেখবেন বন্ধুরা, স্টক মার্কেট কখনো সমানভাবে চলে না। স্টক মার্কেট সবসময় আপ ডাউন এইভাবেই চলতে থাকে। স্টক মার্কেটে যদি বলেন এক লিনিয়ার ওয়েতে সোজা উপরের দিকে চলতে থাকলো, শুধু প্রফিট আর প্রফিট, সবাই আমরা চাই যেন সোজাই যায় আর প্রফিট, কিন্তু তা হয় না বন্ধুরা। স্টক মার্কেটের নেচারই হচ্ছে একটু আপ একটু ডাউন, একটু আপ একটু ডাউন, এইভাবেই চলতে থাকে। কিন্তু কেউ যদি বলে আমি শুধু প্রফিটই পেয়ে যাচ্ছি, একটা স্টকে প্রফিটই পেয়ে যাচ্ছি, হয় না বন্ধুরা। এটা এইভাবে কখনো প্রফিট হয় না বা এইভাবে কখনো রিটার্ন আসে না। স্টক মার্কেটের নিয়মই হচ্ছে আপ হবে আবার ডাউন হবে, আপ হবে আবার ডাউন হবে। কিন্তু ঘটনা এখানে যে আমি কি ধরনের প্রসেস ফলো করব যাতে কিনা এই আপ ডাউনটা আমার ইন্ডিভিজুয়াল যে স্টক আমি সিলেক্ট করব সেটা জেনারেল যে মার্কেটের আপ ডাউন তার থেকে কতটা রিলেটিভলি বেশি হবে বা কম হবে। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা যদি এই প্রপার কনসেপ্টটা জানতে পারি, যে স্টক মার্কেটের অ্যাকচুয়াল স্টক সিলেকশনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা যদি আমরা জানতে পারি তাহলে আমি নিজেই খুঁজে পেতে পারি যে আমার জন্য সঠিক স্টক কোনটি। তো তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে, তাকে এই ধরনের ইন্টারেস্টিং যে কনসেপ্ট সবাই আমরা জানতে পারি যে এই স্টক বাছাইয়ের বা স্টক সিলেকশনের প্রসেসটা কি। বন্ধুরা, আজকে আমরা দুটো কনসেপ্ট নিয়ে কথা বলবো। প্রথম কনসেপ্ট হচ্ছে আলফা আর সেকেন্ড কনসেপ্ট হচ্ছে বিটা। এই আলফা আর বিটা নিয়ে কথা বলবো। মার্কেটে যদি মার্কেট সম্পর্কে জানতে হয়, যদি মার্কেটের আপ ডাউন জানতে হয় এবং তার রিলেটেড প্রফিট বা লস বা ধরতে পারেন রিটার্ন বা রিস্ক, এই দুটো জানতে গেলে আলফা আর বিটা এই দুটো আমাদেরকে জানতে লাগে। আলফা বিটা যদি আমরা ঠিকঠাক জানতে পারি তাহলে আমরা প্রপার স্টক সিলেকশনও করতে পারবো। কিন্তু হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, এই স্টক সিলেকশন কোনো গ্যারান্টি বা টিপস এই ধরনের কিছু নয়। এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল কন্টেন্ট। এখানে শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি যে এই কনসেপ্টটা কি, জাস্ট জানার জন্য। এবং এখানে যদি কোনো স্টক আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তার মানে এটা ধরে নেবেন না যে এটাই বোধহয় বেস্ট।
একদমই না, এটা জাস্ট এক্সাম্পল, এটা আমাদের বোঝার সুবিধার জন্য যে কিভাবে স্টক সিলেকশন করা হয়, করতে পারি আমরা, করা হয় বলা ভুল কথা, কারণ স্টক সিলেকশনের বিভিন্ন ধরনের অনেক ধরনের ক্রাইটেরিয়া, অনেক ধরনের মেথড আছে, কিন্তু এটা জাস্ট একটা সিম্পল আমাদের নলেজ রাখা উচিত যে স্টক বাছাই কেসে আলফা এবং বিটার গুরুত্ব কতটা। তো সেখানে এই যে স্টকগুলোর আমরা আলফা বিটা নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু হিস্টোরিক্যাল ডেটার বেসিসে। ফিউচার আমরা কেউ জানে না যে ফিউচারে এইরকম আলফা বিটা থাকবে কিনা, এইরকম রিটার্ন দেবে কিনা, কেউ প্রেডিক্ট করতে পারে না ফিউচারে কি হতে পারে। আমরা যেটা এক্সাম্পল নিচ্ছি, আমরা হিস্টোরিক্যাল ডেটার বেসিসে পিছনে যা হয়ে গেছে সেই ডেটার বেসিসে একটা অ্যানালাইসিস করে বের করতে পারি যে আলফা বিটা কি জিনিস। আলফা বলতে কি বুঝি আমরা? আলফা মানে হচ্ছে, ধরুন মার্কেটে যে ইন্ডেক্স, যে কোনো মার্কেটের যে ইন্ডেক্সকে আমরা ধরা হয়, মানে যেখানে টপ স্টকগুলোকে নিয়ে যে ইন্ডেক্স তৈরি হয়, একটা সমষ্টি, একটা স্টকের যে সমষ্টি তৈরি হয়, সেখানে ধরুন নিফটি 50 হতে পারে, নিফটি 100 হতে পারে, তো বিভিন্ন ধরনের ব্রডার মার্কেট ইন্ডেক্স আছে। সেই ইন্ডেক্সের সঙ্গে কম্পেয়ার করব যে কোনো ইন্ডিভিজুয়াল স্টকে। ধরুন আমি কোনো একটা এক্স স্টক কিনলাম, সেই স্টকের কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ইন্ডেক্সের উপরে, ইন্ডেক্স যত পার্সেন্ট মার্কেট যত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তার থেকে যদি বেশি রিটার্ন দেয় সেটাকে আমরা বলছি আলফা। আলফা মানে কত পার্সেন্ট বেশি রিটার্ন পাচ্ছি আমি। যদি মার্কেট 10% রিটার্ন দিচ্ছে এবং যে স্টকটি আমি নিয়েছি সেই স্টকের আলফা যদি 15% হয়, তার মানে স্টকের থেকে 15%, মানে মার্কেটের থেকে আমি 15% বেশি রিটার্ন পাচ্ছি, এটা হচ্ছে আলফা। এবার শুনে মনে হলো তাহলে তো আমি যে কোনো স্টকের যাদের আলফা বেশি আমি সেগুলো নিলেই হয়ে যাবে। এটা আমাদের জেনারেল সবার মধ্যে একটা ধারণা হতে পারে যে মার্কেটে যা রিটার্ন আসছে তার থেকে যদি আলফা বেশি থাকে তার মানে তার থেকে আমি তত পার্সেন্ট বেশি আমার স্টক রিটার্ন দিচ্ছে। এটা একটা জেনারেল কনসেপ্ট যে আলফা বেশি মানে প্রোডাক্টের রিটার্ন ক্যাপাসিটি বেশি, তার মানে আলফা বেশি হওয়া যে কোনো স্টকই আমার জন্য অ্যাপ্লিকেবল। তো এটা আমরা সবাই ভেবে থাকতে পারি বা বলতে পারি এটা আলফা বেশি মানে স্টক ভালো। এটা কিন্তু আমরা একটা সাইড দেখলাম, আরেকটা সাইড কি আছে না বিটা। বিটাকে ভুলে গেলে হবে না। আলফাতে যেমন আমরা তার ইনক্রিজটা দেখতে পাচ্ছি যে আলফা যদি বেশি থাকে তার মানে তত পার্সেন্ট বেশি মার্কেটের যে রিটার্ন তার থেকে কত পার্সেন্ট বেশি আমি স্টক থেকে পাচ্ছি। কিন্তু বিটা মানে কি? বিটা মানে রিস্ক বা ভোলাটিলিটি কতটা জড়িত আছে। তার মানে যে কোনো একটা স্টকের দুটো পোর্শন থাকে, একটা আলফা একটা বিটা। তার মানে সব জিনিসের আমরা বলি না ভালো আছে খারাপ আছে, তার মানে দুটোকে নিয়ে আমাদের চলতে হয়। ঠিক তেমনি একই রকম আমরা আলফা বিটাকে আমাদের পার্সোনাল লাইফেও আমরা ইউজ করতে পারি। যে কোনো ডিসিশন নেওয়ার কেসে আমরা ইউজ করতে পারি, শুধু স্টক কেন, যে কোনো ডিসিশনের কেসেও আমরা এটা নিতে পারি যে আলফা বিটা নিয়ে আমরা কম্পেয়ার করতে পারি, আমরা ডিসিশন নিতে পারি অ্যাকচুয়াল প্রসেস ফলো করে। যদি আলফা বিটাকে আমরা ইউজ করি তাহলে মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্যাল আইডিয়া আমাদের কাছে চলে আসে। তো এখানে কি হচ্ছে, যদি বলি কোনো স্টকের সবসময়ের জন্য ভোলাটিলিটি মানে তার রিস্কটাও সেভাবে মেজার করা হয়, যদি বিটা যত থাকবে তার মানে তার রিস্কটাও তত বেশি থাকবে। তার মানে বিটা বেশি মানে রিস্ক বেশি, বিটা কম মানে রিস্ক কম, আলফা বেশি মানে গ্রোথ বেশি। কিন্তু বিটা যদি বেশি হয় তার মানে রিস্কও বেশি। কারণ বিটা আছে 1.5, তার মানে মার্কেট যদি 10% আপ হয় তার মানে আমার স্টক 15% আপ হতে পারে, কারণ বিটা 1.5 মানে ফ্ল্যাকচুয়েটের যে ভোলাটিলিটি সেটা হচ্ছে বিটা। তার মানে আমার যদি মার্কেট যদি 10% আপ হয় তার মানে যেহেতু আর বিটা 1.5 তার মানে আমার স্টক 15% আপ হতে পারে। যদি মার্কেট 10% ফল হয় তার মানে আমার যে স্টক সেটা 1.5 মানে 15% ফল হচ্ছে, তার মানে 0.5 করে বেশি হচ্ছে। এটাকেই বলা হচ্ছে বিটা। তার মানে শুধু আলফা দেখলে হবে না, তার সঙ্গে আমাকে বিটাও দেখতে হবে। তার মানে যদি আমরা এক্সাম্পল নিই যে বেশি আলফা বেশি বিটা, এটা নিশ্চয়ই আপনি বলবেন বাবা আলফাও বেশি তার মানে তো স্টক বেশি ভালো হতে পারে না, এর সঙ্গে বিটাও বেশি, তার মানে
যতটা আমি রিটার্নে ভাবছি ততটা আমার রিস্কও হচ্ছে। তার মানে রিটার্নও হাই, রিস্কও হাই। মানে যদি একটা এক্সাম্পল নেই যে ধরুন আলফাও বেশি, বিটাও বেশি, তাহলে কি হচ্ছে? রিটার্নও হাই, রিস্কও হাই। আরেকটা এক্সাম্পলে যদি দেখি যে আলফা বেশি, বিটা কম, তার মানে আমার রিটার্ন বেশি হচ্ছে কিন্তু আমার রিস্ক কম হচ্ছে। জেনারেলি আমরা সবাই এটা পছন্দ করব যে আমার রিটার্ন ভালো হোক কিন্তু রিস্ক যেন কম হয়। আরেকটা হয় যেখানে আলফা কম কিন্তু বিটা বেশি, তার মানে কি আলফা কম হচ্ছে মানে রিটার্ন কম কিন্তু বিটা বেশি, মানে ফ্ল্যাকচুয়েট অনেক বেশি হচ্ছে, মানে রিস্কটা অনেক হাই। আপনি বলবেন এটা তো আমি চাই না। অনেকেই পছন্দ করে হয়তো, কারণ দেখবেন যারা ডে ট্রেডার মানে ডেইলি ট্রেডিং যাদের হয় তারা জেনারেলি যেটা বেশি হাই ভোলাটিলিটি সেটাকে বেশি পছন্দ করে। তার মানে কি যেখানে রিস্কটা কখনো আপ হচ্ছে কখনো ডাউন হচ্ছে, কখনো ধরুন রিটার্ন যখন বেশি হচ্ছে তখন এক ধরনের তখন সেলিং হচ্ছে, যখন ডাউন হচ্ছে তখন বাই হচ্ছে। তার মানে কি ভোলাটিলিটি হাই মানে আপ ডাউন বেশি হচ্ছে। তো ঠিক সেই রকমই বিভিন্ন যে প্যারামিটার আছে, মানে কোথাও বিটা হাই তো আলফা লো, কোথাও আলফা লো তো বিটা হাই, কোথাও বিটা হাই আলফাও হাই, কোথাও আলফা হাই বিটা লো। তার মানে এই বিভিন্ন কম্বিনেশন এর ইউজ করে আমরা দেখতে পারি যে কোন স্টকের বিটা কতটা, কোন স্টকের আলফা কতটা। এখানে কেউ যদি বলে যে এই স্টকটা ভালো, এই স্টকে আমি ইনভেস্ট করেছি, এই স্টকটা ভালো, এটা ভালো রিটার্ন দিচ্ছে। আবার কোনো বন্ধু বলবে না না এই স্টক ভালো, এই স্টকে ইনভেস্ট করলে এটার থেকে প্রচুর রিটার্ন পাওয়া যায়। আমি কারোর কথা কেন শুনবো? ইভিন আমার কথাও আপনি কেন শুনবেন? আপনি নিজে করে দেখবেন। যদি আমি আলফা আর বিটা জেনে যাই তাহলে আমি নিজেই সিলেক্ট করতে পারবো কোন স্টক আমার জন্য গুড, কোন স্টক আমার জন্য ভালো, বা কোন স্টক আমি এগিয়ে নিয়ে যেতে পারি, ইনভেস্ট করতে পারি। কিন্তু এটা মাথায় রাখবেন, এটা এই আলফা বিটা যে ক্যালকুলেশন এটা হিস্টোরিক্যাল ডেটার বেসিসে হচ্ছে। মানে ফিউচারে প্রেডিক্ট কেউ করতে পারেন যে ফিউচারে যে ওই রিটার্নই আসবে বা বিটা বা আলফা এইভাবেই আসবে সেটা আমরা কেউ প্রেডিক্ট করতে পারি না, কিন্তু একটা আইডিয়া নিতে পারি যে একটা রিটার্নে একটা স্টকের যে আলফা বা বিটা কতটা। তার মানে আলফা যদি বেশি হয় তার মানে রিটার্ন বেশি, আর বিটা যদি বেশি হয় তার মানে রিস্ক বেশি। আমি নিজে ডিসাইড করতে পারবো কারোর কথা না শুনে। আমি নিজে একটা স্টকের আলফা আর বিটাকে যদি আমি অ্যানালিসিস করি তাহলে আমি বুঝতে পারবো স্টকটা কীরকম, কতটা স্টেবিলিটি আছে, কতটা রিটার্ন দিতে পারে, বা তার হিস্টোরিক্যাল স্ট্যাটাস কি, বা ফিউচার প্রেডিকশন কি হতে পারে, একটা আইডিয়া নিতে পারি। কিন্তু ফিউচার আমরা কেউ বলতে পারি না। আমরা এটা বলতে পারি না যে আলফা বেশি মানে রিটার্ন বেশি দিচ্ছে এই স্টক, তার মানে ভবিষ্যতেও দিবে, এটা কেউ বলতে পারি না আমরা। কিন্তু এই ধরনের ভুল ধারণা, মানে কেউ বললো আর কিনে নিলাম, এই ধরনের ধারণা আপনার মধ্যে আসবে না যদি আপনি বিটা আলফা জেনে থাকেন। তার মানে এই বিটা আলফা এই কনসেপ্টটা জানাটা খুবই জরুরি। এইটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে যে কোনো স্টক, যেটা আমি বললাম যে কিভাবে আমি সঠিক স্টক সিলেকশন করতে পারি বা সঠিক স্টক সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি যে এই স্টকটার স্ট্যাটাস কি, বা এই স্টকটা কীরকম, বা এই স্টকটা ফিউচারে আমার জন্য কতটা ভালো হতে পারে, তো একটা মোটামুটি আমরা একটা আভাস পেতে পারি, আমরা বুঝতে পারি। তার মানে আমি নিজে ক্যালকুলেট করে বের করব যে এর আলফা বিটা দেখে আমি প্রপার স্টক নিজেই বের করতে পারি। এখন বন্ধুরা আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আলফা বিটাকে আমরা কম্পেয়ার করতে পারি। ধরুন এখানে যদি আমি কোনো স্টক স্ক্রিনিং দিয়ে আমরা ইউজ করি, এখানে ওপেন করেছি টেকার ট্রেপ কোনো পেড প্রমোশন নয়, এটা জাস্ট একটা স্টক স্ক্রিনিং সাইট, জাস্ট দেখানোর জন্য যে আলফা বিটা কিভাবে আমরা ইউজ করতে পারি সেটার জন্য আমরা এটাকে ওপেন করলাম। এটা জাস্ট এডুকেশন পারপাসে, এখানে যে স্টকস দেখাচ্ছি এখানে কোনো রকম কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, এটা জাস্ট বোঝার জন্য যে কিভাবে আমরা আলফা বিটাকে ইউজ করে আমরা স্টক স্ক্রিনিং করতে পারি। এটা জাস্ট একটা এডুকেশনাল প্রসেস, কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়। তো এটা দেখুন, ধরুন এই যে টেকার ট্রেপ সাইটটা ওপেন করলাম, এখানে সব স্টকের নাম দেখাচ্ছে। এখানে যদি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, যদি আমি স্ক্রিনিং করার চেষ্টা করি, যে প্রথমে ধরুন আমি ফিল্টার নিলাম যে রেভিনিউ গ্রোথ, ধরুন আমি 5 ইয়ার্স রেভিনিউ যে হিস্টোরিক্যাল গ্রোথ আছে সেটার উপরে বেস করে আমি ক্যালকুলেট করতে চাইছি। দেখুন
এখানে আলফা বিটা সব কিছুই যে ক্যালকুলেট হচ্ছে সব হিস্টোরিক্যাল ডেটার বেসিসে। ফিউচারের ডেটা তো আমার কাছে নেই, তো ফিউচার কেউ প্রেডিক্ট করতে পারবে না। এটা জাস্ট একটা হিস্টোরিক্যাল ডেটা দিকে আমরা একটা আইডিয়া করতে পারি, একটা অ্যাজাম্পশন করতে পারি যে একটা স্টক কিভাবে বিহেভ করছে, বা স্টকের স্টেবিলিটি কতটা, রিটার্ন কতটা, ভোলাটিলিটি কতটা, এই জিনিসটা আমরা খুঁজে পাওয়ার জন্য একটা প্রসেস ফলো করার চেষ্টা করছি। এখান থেকে কিছুটা আইডিয়া পাওয়া যেতে পারে। এটা কিন্তু কেউ কোনো ফিউচার প্রেডিকশন কেউ করতে পারে না। তো এখানে আমি জাস্ট নিয়ে নিলাম 5 ইয়ার্স হিস্টোরিক্যাল রেভিনিউ গ্রোথ, তার সঙ্গে আমি অ্যাড করছি ধরুন আলফা। আলফা মানে আমার স্টক বেঞ্চমার্কের থেকে কতটা বেশি রিটার্ন দেয়, তো আমি এখানে নিলাম আলফা। আর এর সঙ্গে আমি কি নেব, বিটা। তো বিটা মানে আমার মার্কেটের রিলেটেড কতটা ভোলাটিলিটি বা রিস্ক আসছে। এই দেখুন, বিটা ইজ মেজার অফ এ কোম্পানি স্টক প্রাইস ভোলাটিলিটি রিলেটেড টু দ্য মার্কেট। মার্কেটের রিলেটেড কতটা ভোলাটিলিটি, এখানে মার্কেটের থেকে কতটা বেশি ভোলাটিলিটি আর মার্কেটের থেকে কতটা বেশি রিটার্ন, আলফা আর বিটা। তার মানে 5 ইয়ার হিস্টোরিক্যাল। তো এখানে যদি আমি প্যারামিটার সেট করে নিই যে আলফা, আমি চাইবো যে আলফা কখনো নেগেটিভ না, আলফা সবসময় পজিটিভ, মানে মার্কেটের থেকে কত বেশি রিটার্ন আমি আশা করছি। ধরে নিই কোন কোন স্টকগুলো, ধরে নিন মার্কেট যা রিটার্ন দিচ্ছে তার থেকে 5% বেশি রিটার্ন, 5 থেকে 2 to 9.10 একটা ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে। তো এখানে আমি নিয়ে নিলাম যে মিনিমাম 5, মানে মার্কেটে যা রিটার্ন দেয় তার থেকে আমার স্টক, আমি যে স্টকটা সিলেক্ট করব 5% বেশি দিবে। তো সেই স্টক কি কি, তো সেটা একটা ফিল্টার হয়ে এসে গেল, কত এলো 2561। এবার আমি নিচ্ছি এর সঙ্গে বিটা, মানে ভোলাটিলিটি কতটা আছে, রিস্ক কতটা। ধরুন বিটা যত কম হবে তত ভালো, বিটা যত বেশি হবে মানে রিস্ক বেশি। তার মানে এখানে আমি বিটাতে আমি ধরে নিলাম, আমি বিটা, এটা জাস্ট এগুলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখানে বন্ধুরা কোনোরকম কোনো স্টক রেকমেন্ডেশন ধরবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। আপনি নিজেই ক্যালকুলেট করে বের করতে পারবেন যে আপনার জন্য কোনটা অ্যাপ্লিকেবল। তো আমি এটা নিলাম, ধরে নিই বিটা 1, মানে ম্যাক্স, মানে বিটা 1-এর বেশি যেন না হয়, 1-এর কম হতে পারে। 1টাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরে নিই যে মার্কেটের ভোলাটিলিটি মানে আমার এই স্টকের ভোলাটিলিটি সেম, মানে মার্কেট যদি 10% ডাউন হয় আমার স্টকও 10% ডাউন হবে, মার্কেট যদি 10% আপ হয় আমার স্টকও 10% আপ হবে। আমি সেটাকে স্ট্যান্ডার্ড ধরলাম 1। তার মানে এর থেকে যত কম হবে তত ভালো, মানে মার্কেট যদি, আমার স্টক যদি 0.5 হয়, বিটা আমার স্টকের বিটা যদি 0.5 হয়, তার মানে মার্কেট যদি 1% ডাউন হয় আমার স্টক 0.5% ডাউন হবে, এটা 1, ভ্যালু হচ্ছে 1। তার মানে আমার এক বা 1-এর কম, আর আলফা হচ্ছে আমার 5 বা তার বেশি। তার মানে এখন আমাদের স্টক কতগুলো এলো, 1642, আগে 25 সামথিং ছিল, এখন অনেকটা কমে গেছে। এইবার যদি ধরে নিই যে 5 ইয়ার্স হিস্টোরিক্যাল রেভিনিউ যেটা আছে সেটা আমি নেগেটিভ রেভিনিউ চাইবো না। আমি কেন নেগেটিভ রেভিনিউ স্টক লিস্টিং চাইবো, আমি ধরে নিচ্ছি মোটামুটি ধরুন 15% গ্রোথ হয়েছে এমন কোম্পানি, তার মানে 15% থেকে একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে। তার মানে আমার টোটাল কত হলো 401, 401টা স্টক বেরিয়ে এলো। তার মানে এইখানের মধ্যে আমি দেখতে পারি, যদি আমি দেখে নিই যে এইদিকে যে আমার দেখুন, আমি এখানে ধরলাম 5 ইয়ার্স হিস্টোরিক্যাল যে গ্রোথ আছে তাতে, তার উপর যদি শর্ট করি তার মানে ম্যাক্সিমাম গ্রোথ এগুলো, তার সঙ্গে আলফা কত আছে, বিটা কত আছে। দেখুন এখানে যেমন আলফা অনেক বেশি, বিটাও খুব একটা বেশি নয়, বিটাও যথেষ্ট কম আছে, 1-এর থেকে কম আছে। তার মানে আমি যা ফিল্টার দিয়েছি যে 1 বা 1-এর কম হতে হবে, তো সেই হিসাবে বিটা এখানে বেরিয়ে এসছে। এইবার এগুলো অনেক ছোট ছোট কোম্পানি আছে এর মধ্যে, কারণ অনেকে দেখবেন স্টেবিলিটি বা গ্রোথ অতটা থাকে না, অনেক ছোট কোম্পানি আছে কিন্তু তার সামহাউ তার বিটা বা আলফা অনেক কম বেশি দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি স্ট্যান্ডার্ড কোম্পানির দিকে দেখে নিই যে অ্যাটলিস্ট লার্জ ক্যাপ কোম্পানি যদি দেখি, লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে এইগুলো আসছে যে যাদের মোটামুটি একটা ভ্যালুয়েশন আছে। তো আমি লার্জ ক্যাপ কোম্পানি যদি দেখি, তো লার্জ ক্যাপ কোম্পানির যা সিলেকশন এসে টোটাল 6 রেজাল্ট, 6টা বেরিয়ে আসছে। তো 6টাতে কি আছে, যাদের হিস্টোরিক্যাল রেভিনিউ
মোর দেন 15%, ঠিক আছে, 15%-এর বেশি রিটার্ন দিচ্ছে হিস্টোরিক্যাল গ্রোথ। আর যেখানে আলফা যার বেশি আর বিটা যার কম, সেই হিসাবে যদি দেখি এই স্টকে ধরে নিই 45.46, আলফা অনেক বেশি, আর সেই তুলনায় দেখুন বিটাও যথেষ্ট কম আছে 0.59, তার মানে এটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ। ঠিক তেমনি ভাবে এটার দেখুন, এটার আলফা কত আছে 34.51, যথেষ্ট ভালো আলফা আছে, মানে গ্রোথ অনেক ভালো। এবার এই স্টকের দেখুন বিটা, দেখুন বিটাও 1-এর কম আছে। তো এইভাবে আমরা দেখতে পারি বিভিন্ন স্টক বিভিন্ন প্যারামিটার দিয়ে, এখানে জাস্ট আমি কয়েকটা দিলাম, রেভিনিউ, আলফা, বিটা। তেমনি ভাবে আরো ফিল্টার অ্যাড করে বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করা যেতে পারে। তো মোটামুটি যদি সহজ ভাষায় আলফা বিটাকে আমি চেক করতে চাই, তো এইভাবে আমি দেখতে পারি যে আমার রেভিনিউ গ্রোথ 5 ইয়ার্সের হিস্টোরিক্যাল রেভিনিউ, টাটা কনজিউমার প্রোডাক্ট যেমন দেখুন 5 ইয়ার্সের হিস্টোরিক্যাল গ্রোথ আছে 15.84%, যেখানে আলফা 5.95, মানে মার্কেট যা রিটার্ন দিয়েছে তার থেকে 5.95 বেশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে। তো সেখানে বেটাও 1-এর থেকে কম। ঠিক এমনি ভাবে এটা জাস্ট একটা প্রসেস, ঠিক এইভাবে আমি দেখতে পারি যে কোন কোন স্টকের আলফা কত, বিটা কত। ঠিক এইভাবে আমরা যে কোনো স্টক সিলেকশনের প্যারামিটার হিসাবে বেছে নিতে পারি। তো বন্ধুরা, এখানে কোনো স্টক রেকমেন্ডেশন দিচ্ছি না, এটা জাস্ট একটা প্রসেস বোঝার জন্য। এখানে ধরে নেবেন না যে এই স্টকটা ভালো, এই স্টক খারাপ, এখানে এইরকম কোনো কিছুই ভাবে বোঝানোর চেষ্টা করছি না, কারণ এটা জাস্ট এডুকেশন পারপাসে। আমরা যদি জানতে পারি কোন স্টকের যে বিটা কাকে বলে, আলফা কাকে বলে, বিটা বা আলফা নিয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখতে পারি, তাহলে আমি নিজে আমার ক্রাইটেরিয়া ওয়াইজ আমি যেভাবে চাই, যে কারো ধরুন আমি আরো কন্ডিশন রাখলাম যার মার্কেট ক্যাপিটাল এত বেশি হতে হবে, বা মিড ক্যাপ স্টক যদি ধরি, যে মিড ক্যাপ স্টক কতগুলো আসছে না 14 স্টক আসছে মিড ক্যাপে। ধরুন মিড ক্যাপের এই যে কোম্পানিগুলো আসছে, এদের যে রেভিনিউ গ্রোথ আছে 5 ইয়ার্স হিস্টোরিক্যাল রেভিনিউ, এদের নিশ্চয়ই আমি যেহেতু 15% অ্যাবাভ দিয়েছি, মানে 15%-এর উপরে রেভিনিউ গ্রোথ আছে, এদের আলফা বিটা ঠিক প্যারালালে এইভাবে আমি চেক করতে পারছি। তার মানে সেইভাবে আমি একটা স্টকের যে পজিশন, স্টকের যা গ্রোথ, তার বিটা কত, আলফা কত, এইভাবে আমরা চেক করতে পারি। তো সুতরাং কোনো রেকমেন্ডেশন নয়, কোনো রকম কোনো প্র্যাকটিক্যাল এটা কোনো সাজেশন দিচ্ছে না, এটা জাস্ট আমরা বোঝার জন্য ইউজ করছি যে বিটা এবং আলফা কি হয় কোনো স্টকের ক্ষেত্রে। তো ফাইনালি বন্ধুরা, কোনো স্টক সিলেক্ট করার আগে যদি আমি তার আলফা আর বিটা জানতে পারি, তাহলে অ্যাটলিস্ট এইটুকু নিজের প্রতি কনফিডেন্ট আসে যে কোন স্টক কিরকম। কারোর কথা শুনে আমি কেন করব, আমি নিজে আলফা বিটা যদি জানতে পারি, তাহলে তার ভোলাটিলিটি কতটা, মানে তার রিস্ক ফ্যাক্টর কতটা হতে পারে এবং কতটা গ্রোথ দিতে পারে, স্টকের আলফা কতটা, তার মানে কতটা গ্রোথ দিতে পারে, আর বিটা কতটা, মানে কতটা রিস্ক হতে পারে কোনো স্টকের, তো সেই ডিটেলস আমরা জানতে পারবো। তো এইভাবে বন্ধুরা, কোনো কারোর কথাতে নয়, ইভিন আমার কথাতেও নয়, আমিও কোনো রকম কোনো সাজেশন দিচ্ছি না, বা আমার কথাও আপনি শুনবেন কেন, আপনি নিজে দেখবেন, নিজে বুঝবেন, তবেই আপনি নিজে ইনভেস্ট করতে পারবেন। আর সবসময় মাথা রাখবেন, স্টক রিস্ক তো বটে, কোনো গ্যারান্টেড রিটার্ন নয়, কোনো প্রেডিকশন করছি না, এটা সম্পূর্ণ হিস্টোরিক্যাল ডেটার বেসিসে আমরা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তার মানে হিস্টোরিক্যালি যে স্ট্যাটাসটা আমাদের কাছে আসছে, সেভাবে আমরা কোনো স্টকের একটা আন্দাজ করতে পারি, কিন্তু ভবিষ্যতে কি রিটার্ন দিতে পারে এটা কেউ বলতে পারে না। সুতরাং এবং স্টক মার্কেট সবসময়ের জন্য একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে, রিস্ক কতটা আর তার রিওয়ার্ড কতটা, সেই প্রসেস আমরা জানলাম আলফা আর বিটা। তো কোনো রকম ইনভেস্টমেন্টের আগে ভালো করে রিসার্চ করবেন, জানবেন, বুঝবেন, তারপরে আপনি ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার দেখা হবে এইরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে পরের ভিডিওতে। বাই বাই।